আমি রুমে বিশ্রাম নিতে গিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ মনে হলো কেউ আমার পাশে শুয়ে আছে। চোখ খুলতেই দেখি শ্বশুর আমার পাশে শুয়ে আছেন। তাকে দেখে আমি হতবাক হয়ে গেলাম। শ্বশুর আবার ভুলে গেলেন যে আমি তার বউ নই, আমি তার ছেলের বউ। আমি তাড়াতাড়ি নিজেকে মুক্ত করে বললাম, আমি আম্মুজি নই। কিন্তু তিনি নিজের আবেগে মগ্ন ছিলেন। এত বয়সে এসে তার এই উত্তেজনা দেখে আমি হতবাক হয়ে গেলাম। তারপর তিনি আমার হাত ধরে টেনে নিলেন। তারপর শ্বশুর বললেন, আমি তোমার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি। বুঝলাম তিনি ভুলে গেছেন তিনি কার সাথে আছেন। তারপর আমার সাথে যা হলো তা কখনো কল্পনায় করতে পারিনি। আমার নাম লায়লা। আমি অনেক সুন্দর দেখতে, শরীরের গঠন আর নাই বা বললাম। একটু স্বাস্থ্যবান হওয়ায় আমাকে নাকি আরও বেশি সুন্দর লাগে, এটা সবাই বলতো। আমার গল্পগুলো তোমরা শুনো কিন্তু সাবস্ক্রাইব করো না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমার স্বামী বাইরে কাজ করতেন এবং বাড়ি ফিরে বিশ্রাম নিতেন। গত কয়েকদিন ধরে গৃহস্থালির কাজের চাপে আমি খুব ক্লান্ত ছিলাম। আমরা নববিবাহিত আর আমার স্বামী সদ্য চাকরি পেয়েছেন। তিনি আমাকে তার সাথে বাইরে থাকার জন্য নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু বিয়ের খরচের কারণে আমি তাকে বলেছিলাম স্থায়ী হওয়ার পরে যেন আমাকে নিয়ে যায়। আমার স্বামী কাজে চলে যাওয়ায় আমাদের পরিবারও তাকে ছেড়ে চলে যেতে হয়েছিল। শ্বশুরবাড়ির সবাই অন্য শহরে থাকতেন। এই বাড়িটি আমার স্বামীর নামে ছিল এবং আমাদের বিয়ের পর আমরা এটি কিনেছিলাম। বিয়ের এক সপ্তাহ পরে শ্বশুর শাশুড়ি আমাদের বাড়ি ছেড়ে চলে যান। আজ আমার স্বামী বাইরে আর আমি একা। তিনি তার বাবা মাকে আমাদের বাড়িতে রেখেছিলেন যাতে তারা আমার সাথে থাকতে পারে। ক্লান্ত হয়ে রেল স্টেশন থেকে ফিরে আমি রুমে বিশ্রাম নিতে গিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ মনে হলো কেউ আমার পাশে শুয়ে আছে। আমার আতঙ্কে চোখ খুলতেই দেখি শ্বশুর আমার পাশে শুয়ে আছেন। তাকে দেখে আমি হতবাক হয়ে গেলাম। তার উপস্থিতি আমার কাছে অদ্ভুত মনে হলো, কিন্তু তিনি স্বাভাবিকভাবেই বললেন, সুমনা, তুমি খুব ক্লান্ত, আরামে ঘুমাও। আমি তাড়াতাড়ি বললাম, বাবা, আমি সুমনা নই, আমি লয়লা, আপনার ছেলে রিপনের বউ। তাড়াতাড়ি দরজার কাছে গিয়ে আওয়াজ করতে লাগলাম। শ্বশুরবাড়িতে শ্বশুরের এভাবে আসাটা খুব অদ্ভুত লাগছিল। হঠাৎ আমার শাশুড়ি ঘরে ঢুকে জানতে চাইলেন, তোমার শ্বশুর এখানে কি করছেন? তারপর বিব্রত হয়ে বললেন, তোমার শ্বশুর স্মৃতিভ্রংশে ভুগছেন, তাই হয়তো ভুল করে এখানে এসেছেন। আমি তখনই স্বস্তি পেলাম। শ্বশুরের ভুল বোঝার কারণে এই ঘটনা ঘটেছে, যা আমার কাছে ভয়ানক ছিল, এটি অন্যায় ছিল, কিন্তু আমার শ্বশুর স্মৃতিভ্রষ্টতার কারণে ভুল করে আমার রুমে এসেছিলেন। আমি দরজা বন্ধ করিনি, কারণ আমরা দুজনেই এই বাড়িতে একা থাকতাম। আমি আবার শুয়ে পড়লাম, কিন্তু ঘুমাতে পারছিলাম না। আমার স্বামী এখন বাইরে থাকে, তাই আমাকে শ্বশুর শাশুড়ির সাথে থাকতে হয়। প্রায় ২-৩ মাস ধরে আমি একাই ছিলাম। সদ্য বিবাহিত হওয়ায় স্বামীর ইচ্ছা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আমার স্বামীর পরিবার আমাদের বাড়িতে এলো। আমার শ্বশুর স্মৃতিভ্রষ্ট ছিলেন, যা আমাকে চিন্তিত করেছিল। এতদিন আমি জানতাম না, কিন্তু এখন বুঝতে পারলাম তার সাথে থাকা কঠিন হবে। বিয়ের পর পুরো ১ সপ্তাহ শ্বশুর শাশুড়ি আমাদের বাড়িতে ছিলেন। সেই সময় শ্বশুরের অসুস্থতার কোনো লক্ষণ দেখিনি, কিন্তু স্বামী চলে যাওয়ার পর তার স্মৃতিভ্রষ্টতা প্রকাশ পেল। এ অবস্থায় তার যত্ন নেওয়া কঠিন হবে। সারা রাত এভাবে ভাবতে ভাবতে সকালে রান্নাঘরে গেলাম নাস্তা করতে। তখনই শ্বশুর এসে হাত জোট করে দাঁড়ালেন। আমি চিন্তিত হয়ে বললাম, কি ব্যাপার বাবা, এভাবে হাত জোট করে দাঁড়িয়ে আছেন কেন? শ্বশুর বললেন, রাতে আমি ভুলে গিয়েছিলাম কোনটা আমার রুম আর কোনটা আমার বউয়ের। খুবই লজ্জিত। আমি যদি জানতাম এমনটা হতো না। ভবিষ্যতে যদি ভুল করি ক্ষমা করবেন। আমি বললাম, বাবা, আপনি আমার বর। যা হয়েছে ভুলে যান। এরপর তাকে বাইরে পাঠিয়ে চা নিয়ে আসলাম। আমারও খারাপ লাগছিল, কিন্তু শ্বশুরকে বিব্রত দেখে বুঝলাম আমারও ভুল ছিল। আমরা সবাই মিলে নাস্তা করলাম। তবে আমি আমার স্বামীকে খুব মিস করছিলাম। তিনি প্রতি কয়েক ঘন্টা পর পর ফোন করতেন। শাশুড়িও আমাকে খুব ভালোবাসতেন। আমাদের দিনগুলো ভালোই যাচ্ছিল। শ্বশুর শাশুড়ির আচরণে আমি অনেক হাসতাম, এটা একটা মজার ঘটনা ছিল। যখন আমার স্বামী ফোন করলেন, আমি বললাম, শ্বশুর শাশুড়ির সাথে থাকায় আমি একাকিত্ব অনুভব করছি না। তিনি বললেন, এজন্যই তাদের এখানে রেখে গেছেন। একদিন বিকেল ৫টা, গরমের দিনে আবহাওয়া ভালো ছিল। আমি কিছুটা বাতাস নিতে বারান্দায় গেলাম।
দোলনায় বসে মোবাইল ব্যবহার করছিলাম। হঠাৎ শ্বশুর এসে বললেন, তোমার হাত অনেক সুন্দর, তুমি অনেক সুন্দর, তোমাকে আগের মতোই সুন্দর লাগছে। এটা শুনে আমি লজ্জা পেলাম এবং উঠতে চাইলাম। তিনি আমার হাত ধরে টেনে নিলেন। আমি রেগে বললাম, বাবা, আপনি কি করছেন? তিনি হেসে বললেন, লায়লা, আমি তোমার সাথে রোমান্স করব না? তোমার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি। বুঝলাম তিনি ভুলে গেছেন তিনি কার সাথে আছেন। শ্বশুর আবার ভুলে গেলেন যে আমি তার বউ নই, আমি তার ছেলের বউ। আমি তাড়াতাড়ি নিজেকে মুক্ত করে বললাম, আমি আম্মু জি নই। কিন্তু তিনি নিজের আবেগে মগ্ন ছিলেন। এত বয়সে এসে তার এই উত্তেজনা দেখে আমি হতবাক হয়ে গেলাম। এই সময় মা ঠান্ডা হাওয়া খেতে খেতে বারান্দায় এসে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কোনো সমস্যা আছে? আমি উত্তর দেওয়ার আগেই মা শ্বশুরের হাত ধরে তাকে ছাদ থেকে নামিয়ে নিলেন। তিনি বললেন, শ্বশুরের দিনে কয়েকবার এমন খিঁচুনি হয়। পরের দিন রিপন ফোন করল। আমি তাকে বিষয়টি বলতে চাইলাম, কিন্তু মা এসে বললেন, তুমি তোমার বাবার কর্মকাণ্ডের কথা বলো। শ্বশুর জানতেন যে আমার স্বামী প্রতিদিন সন্ধ্যা 4টায় ফোন করে। শ্বশুর মোবাইল নিয়ে আসলেন এবং রিপনের সাথে কথা বলার সময় তাকে কথোপকথনে জড়িয়ে ফেললেন। অনেকক্ষণ পর যখন শ্বশুর ফিরলেন, তখন আমি রিপনের সাথে কথা বলার সুযোগ পেলাম না। মা বললেন, কেন কল কেটে দিল? এরপর বললেন, রিপনের একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে, রাতে ফোন করবে, তখন কথা বলো। সারা রাত অপেক্ষা করেও রিপনের কল পেলাম না। আমার শাশুড়ি পাশে বসে টিভি দেখছিলেন। তিনি বললেন, বৌমা, তোমার বাবার কাজের সঙ্গে রিপন এর কোনো সম্পর্ক নেই। দয়া করে তাকে এ বিষয়ে কিছু বলো না, নইলে সে টেনশনে পড়ে যাবে। আমি সময়মতো ওষুধ দিচ্ছি, তোমার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আমি বিভ্রান্ত হয়ে মায়ের দিকে তাকালাম। তিনি বললেন, আমরা অনেক বছর ধরে বড় ছেলে ও পুত্রবধূর সঙ্গে থাকছিলাম। ওরা আমাদের খুব কষ্ট দিত, তাই রিপন যখন আমাদের এখানে থাকতে বলল, আমরা খুশি হলাম। তোমার বাবা সিঁড়ি থেকে পরে গুরুতর চোট পেয়েছিলেন। এরপর থেকে আমাদের বড় ছেলে ও মেয়ের জামাই আমাদের বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল। রিপন আমাদের তার বাড়িতে রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং তোমার বাবার ওষুধের খরচ বহন করছে। জামাই, তুমি একদম অন্যরকম। তোমার বাবার ওষুধের খরচ বহন করছে এবং এখন সে এখানে এসে আমাদের সাহায্য করেছে। এখানে বসবাস করে আমি স্বস্তি পাচ্ছি। আগে ভয় ছিল যে রিপন তার ইচ্ছামতো বিয়ে করে বর পুত্রবধূর মতো কাউকে নিয়ে আসবে, কিন্তু তোমার সঙ্গে থেকে এখন স্বস্তি পাই। ছেলেটাও ভালো আর মেয়ের ভালো, তাই রিপনকে কিছু বলবেন না, যেন চিন্তিত না হয়। তোমার বাবার অবস্থা আগের থেকে ভালো, কিন্তু রিপন তার বাবা মায়ের প্রতি খুব সদয়। তিনি আমাদের সমস্যার সমাধানের জন্য আমাদেরকে তার বাড়িতে নিয়ে এসেছেন। যদি বলো তোমার বাবার খিঁচুনি আছে, রিপন কষ্ট পাবে এবং হয়রানি করবে। আমাদের সে ছাড়া আর কোনো সাপোর্ট নেই। আমরা ছোট ছেলের বাড়ি থেকে বের হলে কোথায় যাব? শ্বশুর শাশুড়িকে এই বৃদ্ধ বয়সে কোথায় নিয়ে যাব? মায়ের কথা শুনে মন ভেঙে যায়। বড় ছেলে ও পুত্রবধূর অবহেলার কারণে শ্বশুর শাশুড়ি তাদের বাড়ি ছেড়ে চলে এলেন। আমি শ্বশুর শাশুড়ির কষ্ট বুঝি, কারণ আমার বাবা মাও চলে গেছেন। রিপন এর বাবা মায়ের প্রতি ভালোবাসা দেখে খুব খুশি হই। শ্বশুরের নানা কাজ আমাকে দুশ্চিন্তায় ফেলত। কখনো তিনি আমার কাছে আসতেন, কখনো কোলে নিয়ে যেতেন, কখনো প্রশংসা করতেন, যা আপত্তিকর মনে হতো। তিনি আমাকে নিবিড়ভাবে তাকিয়ে দেখতেন। আমার ঘরে প্রবেশ করার চেষ্টা করতেন আর আমাকে তার স্ত্রী মনে করে অদ্ভুত কাজ করতেন। মাও আমাকে নিষেধ করলেন, তাই আমি মাকে জিজ্ঞেস করলাম, বাবাজি কি ওষুধ খাবেন? পাপাজির স্মৃতিভ্রংশতা বেড়েই চলেছে। সবচেয়ে কষ্টের বিষয় ছিল শ্বশুরমশাই শুধু তার স্ত্রীর ব্যাপারে ভুলে যেতেন, বাকি সবকিছু মনে রাখতেন। অনেক সময় ইচ্ছাকৃতভাবে তার ব্যক্তিগত জিনিস লুকিয়ে রাখতাম, কিন্তু তুচ্ছ জিনিসও তিনি মনে রাখতেন। তিনি শুধু আম্মুকে ভুলে যেতেন, আমাকে মা ভাবতেন না। মনে হতো তিনি স্মৃতিভ্রষ্টতায় ভুগছেন না। যদি ইচ্ছাকৃতভাবে করতেন, তবে তাকে সহ্য করতাম না। স্বামীর চলে যাওয়ার পরে 3 মাস অনেক কষ্টে শ্বশুর শাশুড়ির সাথে কাটিয়েছি। রুমের দরজা বন্ধ করে ঘুমাতাম এবং সারাদিন মুখোমুখি না হওয়ার চেষ্টা করতাম। একদিন দুপুরে দরজায় তালা লাগাতে দেখলাম দরজাটা ভাঙা। চিন্তিত হলাম, কারণ সকাল পর্যন্ত দরজার তালা ঠিক ছিল। বিকালে ঘুমানোর সময়ও আমি সবসময় রুমের তালা লাগিয়ে রাখতাম। কিন্তু আজ তালাটা নষ্ট হয়ে গেছে, কোনোভাবে দরজাটা ঠিকমতো বন্ধ করেছিলাম। রাতে ঘুমাতে গেলাম, কিন্তু দরজা খোলা থাকায় ঘুমাতে পারছিলাম না। রাত 3টায় ঘুমিয়ে পড়লাম। সকাল 6টায় ঘুম ভাঙল।
অবাক হয়ে দেখলাম আমার স্বামীর বদলে শ্বশুর আমার বিছানায়। আমি শ্বশুরকে জাগালাম, কিন্তু তিনি আমাকে সুন্না বলে ডাকতে লাগলেন এবং আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করলেন। আমি নিজেকে মুক্ত করার চেষ্টা করছিলাম। তখন সকাল 6:05। স্বামী রিপন হঠাৎ 3 মাস পর ঘরে ঢুকে পড়লেন। আমি নাইট ড্রেস পরা ছিলাম, শ্বশুরও রুমে ছিলেন। রিপন আমার মুখে জোরে থাপ্পড় মারলেন এবং বললেন, আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি এমন কাজ করেছ। তার কথায় আমি হতভম্ব হয়ে পড়লাম। অশ্রু গড়িয়ে পড়ল। তাকে বোঝানোর চেষ্টা করলাম, এটা আমার দোষ নয়। বাবাজির স্মৃতিভ্রংশ আছে, তাই তিনি আমার রুমে এসেছেন। আমি তাকে সবকিছু সত্যি বললাম এবং বললাম মা ও বাবা উভয়ই আমাকে সমর্থন করবে। তখন অবস্থা ছিল যেমন আকাশ ভেঙে পড়ার মতো। বুঝতেই পারিনি যে দুজনেই এমন দ্রুত রং বদলাবে। তখন শাশুড়ি কাঁদতে দেখে বলেছিলেন, রিপন, আমি তো তোমাকে আগেই বলেছিলাম তোমার স্ত্রী চরিত্রহীন। ওর আচার ব্যবহার খুব খারাপ। আমি অনেকদিন ধরে তোমাকে বলছি যে তোমার স্ত্রী তোমার বাবাকে পটানোর চেষ্টা করছে, সে তোমাকে ছাড়া থাকতে পারছে না, তাই এমন করছে। শাশুড়ি মা আরও বলেন, ও তোমার বাবার নয়, তোমার স্ত্রীরই দোষ। এই মেয়েটা খারাপ। মা তখন কান্নায় ভেঙে পড়লেন, আর আমি তাকিয়ে দেখছিলাম কতটা সহজে মিথ্যা বলছে সে। শ্বশুর বলল, তোমার স্ত্রী আমাকে প্রলুব্ধ করেছে। বলল, আমার সাথে রাত কাটাবে না বললে তোমাকে আমাদের সম্পর্কে মিথ্যা বলবে এবং আমাদের এই বাড়ি থেকে বের করে দেবে। বাবা বললেন, আমি একজন সৎ মানুষ, আমি কখনো কোনো নারীর দিকে তাকাইনি। আমি এই বৃদ্ধ বয়সে এমন পাপ করতে পারি না। তোমার স্ত্রীর কথায় আমার কোনো বিশ্বাস নেই। রিপন এর মুখ রাগে লাল হয়ে গেল। সে কিছু না বলে আমার হাত ধরে বলল, তুমি আমার মা বাবাকে কষ্ট দিচ্ছ, তোমার লালসা পূরণ হচ্ছে না বলে আমার টার্গেট হয়ে গেছ। গত 2 মাস ধরে আম্মু আমাকে প্রতিদিন ফোন করে তোমার কিছু ছবিও পাঠিয়েছে, কিন্তু আমি আম্মুর কথা বিশ্বাস করিনি। আমার বিশ্বাস ভেঙে দিয়েছ। আজকে আমার সব ভুল ভেঙে গেল। মা বারবার বলার পরেও আমি যদি না আসতাম তাহলে কিছুই জানতাম না। আমি স্বামীর পায়ে ধরে বললাম, তুমি জানো তোমার বাবা স্মৃতিভ্রষ্টতায় ভুগছেন। তিনি সকালে এক শূন্যতা থেকে আমার রুমে আসেন, আমাকে মা মনে করেন। আজও তেমন কিছু হয়েছে। আমি জানি না মা তোমাকে কি বলেছে, কিন্তু বিশ্বাস করো, আমি চরিত্রহীন নই। তোমার বাবাকে আমি নিজের বাবার মতো দেখি, তার সাথে খারাপ কিছু করব কেন? রিপন বলল, আর কিছু শুনতে চাই না। সব শেষ। আমি বললাম, ভগবানের দোহাই, এসব বলো না, আমার সংসার ভেঙে যাবে। আমি মা বাবাকে অনুরোধ করেছি সত্যি বলার জন্য, কিন্তু কেউ কিছু বলল না। তিনি বললেন, আমি এমন কিছু করছি না। আমার স্বামীকে প্রতারণা করিনি। তোমার বাবার সাথে সম্পর্ক থাকা মানে আরও লোকের সাথেও সম্পর্ক থাকতে পারে। আমি কখনোই তোমাকে বোকা বানাইনি। আমার স্বামী বলল, তুমি বারবার বোকা বানানোর চেষ্টা করছ। আমি আর বোকা হব না। বাবার মিথ্যা কথা বলার রোগ নেই। রিপন চুপচাপ ছিল। তারপর বলল, তুমি এখান থেকে চলে যাও। স্বামী আমাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করল। আমি মাথা ঘুরে পড়ে গেলাম। জ্ঞান ফিরলে দেখি আমি হাসপাতালের বিছানায়। আমার বিধবা বোন পাশে বসেছিল। স্বামীর সাথে সুখ না পেয়ে বোনের দুঃখ ভাগ করে নিচ্ছিলাম। আমার বোন আমাকে বলল, তুমি কি করেছ? আমি বললাম, কিছু না। বোন বলল, আমি সব জানি। শ্বশুর শাশুড়ি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তুমি কান্না থামাও, তারপর সব খুলে বলো। আমি সব খুলে বললাম আমার বোনকে। সব শুনে সে বলল, তুমি এতটা বোকা কেন হলে? এতদিন চুপ করে সহ্য করলে কেন? তোমার স্বামীকে বললে না কেন? তোমার শ্বশুরবাড়ির লোকেরা কেন এমনটা করছে? আমি জানতাম না কি করতে হবে। রিপন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। দিদি বলল, এমন লোকের সাথে থাকার কোনো মানে নেই যে তোমাকে বিশ্বাস করে না। তোমার শাশুড়িও খারাপ ব্যবহার করেছে। প্রায় 1 সপ্তাহ পর রিপন ডিভোর্স পেপার পাঠাল। আমি জানতে চাইলাম, আমার শ্বশুর শাশুড়ি কেন এমন করছে। আমি আমার ছোটবেলার বন্ধুকে বললাম, সত্যিটা জানার জন্য শ্বশুরবাড়িতে যে কাজের মেয়ে হিসেবে ঢুকে সব দেখে আসো। সে রাজি হল। পরের দিন সে কাজের মেয়ে হিসেবে শ্বশুরবাড়িতে ঢুকল। আমার শাশুড়ি তখন একা ছিল এবং তাকে সাহায্য করার জন্য কাউকে খুঁজছিল। বন্ধুটি বলল, সে সব কাজ করবে। কাজের মেয়েটি আমার শ্বশুরবাড়িতে ঢুকে সবার আস্থা অর্জন করে এবং ঘরের সব খবর রাখতে শুরু করল। সে জানতে পারল যে আমার স্বামী এখন আর বাইরে কাজ করেন না, বরং একই শহরে আছেন। 2 শূন্য দিন কেটে গেল।
আর আমার বন্ধু সব শোনার পর শ্বশুরবাড়ির সব কথাবার্তা আমাকে জানাল। আমি বুঝতে পারলাম আমার সঙ্গে খারাপ আচরণের কারণ হল আমার স্বামীর বড় ভাইয়ের বউয়ের কঠোর স্বভাব। শাশুড়ি বললেন বড় ছেলের স্ত্রী খুব খারাপ এবং লোভী ছিল, আর আমার শ্বশুর শাশুড়ির উপর অনেক অত্যাচার করেছে। শ্বশুর মশাই অনেক কিছু জানলেও তার ছেলে কিছু বলেনি। আমার স্বামী ছিল আলাদা। তিনি শহরে থাকতেন এবং নিজের উপার্জিত অর্থে আলাদা বাড়ি কিনেছিলেন। পরে বাইরে কাজ করতে গিয়েছিলেন। শ্বশুর মশাই যখন বুঝলেন যে ছোট ছেলে অনেক উন্নতি করেছে, তখন শ্বশুরবাড়ির লোকজনকে বললেন, কোনোভাবে আমার ছোট ছেলের বাড়িতে ঢুকে তার বউকে বের করে দাও, আর তারপর আমাদের সেখানে নিয়ে যাও। এভাবেই তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল। তারা আমাকে দোষারোপ করে সমাজে অপদস্থ করার পরিকল্পনা করল। তাদের লক্ষ্য ছিল আমার স্বামীকে প্রভাবিত করে বাড়িটি তাদের নামে করিয়ে নেওয়া। বড় ভাইয়ের বউ এবং ভগ্নিপতি খুব লোভী হয়ে পড়েছিল এবং তারা এই বাড়ি নিজেদের নিয়ন্ত্রণে নিতে চেয়েছিল। তবে তারা জানত না সম্পত্তি হস্তান্তর এত সহজ নয়। আমার দৃঢ় বিশ্বাস ছিল একদিন না একদিন তাদের সত্য প্রকাশ পাবে। শ্বশুর শাশুড়ি যা করছিলেন তা বড় ছেলের বউয়ের নির্দেশে হচ্ছিল। শ্বশুর শাশুড়ি ভয়ে ছিলেন, আর বড় বউ তার স্বামীকে এই পথে টেনে নিয়ে এসেছিলেন। এরপর শ্বশুর শাশুড়ি আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করেন। তাদের উদ্দেশ্য ছিল আমাকে শারীরিক ও মানসিকভাবে দুর্বল করে ব্ল্যাকমেইল করা, যাতে বাড়ির কাগজপত্র তারা হাতিয়ে নিতে পারে। শ্বশুর মশাই প্রমাণ সংগ্রহ করছিলেন আমাকে ফাঁদে ফেলার জন্য। তারা চেয়েছিলেন আমার স্বামী আমাকে বিশ্বাস না করে বাড়ি থেকে বের করে দিক, যাতে ছোট ছেলের বাড়ি রক্ষা করতে পারেন। শাশুড়ি আমার ভিডিও আমার স্বামীর কাছে পাঠিয়েছিলেন আমাকে অপদস্থ করতে। শেষে তারা আমার ভিডিও ব্যবহার করে আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করল, কিন্তু আমার স্বামী সত্য জানতে পেরে তাদের ফাঁদে পা দেয়নি। সব বলে ছেলের বাড়ি বাঁচিয়েছে, কিন্তু এখন আমার স্বামীর প্রতি বিশ্বাস উঠে গেছে। আমি আর ফিরে যেতে চাই না। সত্য কখনো লুকিয়ে থাকে না। আমি জানি একদিন না একদিন আমার স্বামী এসে ক্ষমা চাইবে। আমার শ্বশুর শাশুড়ি সব শুনে কেঁদে বললেন, আমরা বড় ছেলের স্বার্থে ছোট ছেলের সঙ্গে অনেক অন্যায় করেছি। কিছুদিন পর আমার শ্বশুর তার ছেলে রিপনকে পুরো সত্য বললেন, কিভাবে বড় ভাই এবং তার বউ তাকে হয়রান করত। 1 মাস পর আমার স্বামী এসে ক্ষমা চাইল, যদিও আমাদের ডিভোর্স হয়ে গিয়েছিল। সে বলল, তোমার বোন যা বলেছিল তা সত্যি, তুমি আমাদের বাড়িতে ফেরত এসো। সম্পর্ক শেষ হয়ে গেছে, কারণ বাবা মা সবকিছু বলেছে। পুলিশও বড় ভাইকে গ্রেপ্তার করেছে। শ্বশুর শাশুড়িও পুলিশের কাছে পুরো সত্য বলেছে। আমার স্বামী বলল, প্লিজ লায়লা, আমার সঙ্গে এসো, তোমার নামে বাড়িটা লিখে দেব। শ্বশুর শাশুড়িও এসে ক্ষমা চাইলেন, কিন্তু আমি তাদের ক্ষমা করতে রাজি ছিলাম না। আমার বোন বলল, এখন ওরা বুঝে গেছে, আর ভুল করবে না। তোমার স্বামী তোমার নামে বাড়ি লিখে দিচ্ছে, এর চেয়ে বড় প্রমাণ আর কিছু হতে পারে না। চলো, চুপচাপ ফিরে যাও। আমি বোনের কথায় রাজি হলাম। তার বড় ভাই আর তার বউ গ্রেপ্তার হল এবং স্বামীও বাড়ি ছেড়ে চলে গেল। শ্বশুর শাশুড়ি এখন একাই থাকে। আমার স্বামী এখন একই শহরে কাজ করছেন। আমাকে একা রেখে কোথাও যান না। সব ঠিক হয়ে গেছে। আমার বন্ধু শ্বশুর বাড়িতে কাজ করে। শ্বশুর শাশুড়ি সব সত্য বলেছে। আমার জীবন এখন ভালো চলছে এবং আমি খুব খুশি। স্বামীর ইচ্ছায় বাড়িটা আমার নামে হয়েছে। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি টিপতে ভুলবে না। ধন্যবাদ। আস্তে করে দরজা খুলে যখন ভিতরে উকি দিলাম, মনে হলো ঘরের ভেতর কিছু অস্বাভাবিক হচ্ছে। কমলা রানী সেখানে বসেছিল, আর তার পাশে একজন প্রায় 60 বছরের বৃদ্ধ ছিলেন। এমন একজন লোক কিভাবে আমাদের 25 বছরের কাজের মেয়ের সাথে এমন আচরণ করতে পারে তা ভেবে অবাক লাগছিল। আমি তখনও নিশ্চিত ছিলাম না ঠিক কী ঘটছে। তবে পরিস্থিতি দেখে আমার মধ্যে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছিল। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমি একটা পরিকল্পনা করলাম। আমার স্বামী তখন শহরের বাইরে কাজে গিয়েছিল, তাই রাতে একা ঘুমানোর সিদ্ধান্ত নিলাম। ঘুমাতে যাওয়ার আগে আমি লাল রঙের একটি পোশাক পরলাম এবং চাচার ঘরে ঢুকে চাচাকে দুধ দিতে গিয়েছিলাম। চাচা আমার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর হেসে বলল, তুমি কি কিছু চাও? তারপর তিনি আমার হাত ধরে টেনে, হ্যালো বন্ধুরা, আমাদের আরেকটি মজাদার গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আশা করছি এই গল্পটি আপনাদের ভালো লাগবে। আমার নাম প্রিয়া, আমি শহরে থাকি এবং আমার বয়স 25 বছর।
আমি একজন বিবাহিত মহিলা, তবে আমার জীবন যেন নানা রহস্যে ভরা। আজও আমি মাঝে মাঝে শিশুসুলভ আচরণ করি, হয়তো এ কারণেই আমার পরিবার এবং শ্বশুরবাড়ির সবাই আমাকে খুবই স্নেহ করে। আমার শ্বশুরবাড়িতে কেবল আমার স্বামী এবং তার চাচা শ্বশুর রয়েছেন। চাচা শ্বশুর ৭ বছরের একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। তিনি কখনোই বিবাহিত ছিলেন না, তাই তার সন্তানও নেই। প্রতিদিন পেনশনের টাকা এবং গ্রামের সামান্য চাষাবাদ থেকে যা আসে তা দিয়েই তিনি চলেন। সারাদিন তিনি তার ঘরে বসে টিভি দেখেন বা বিভিন্ন বই পড়েন। আমার শাশুড়ি ও শ্বশুর আমার বিয়ের আগেই মারা গেছেন, তাই বাড়ির পরিবেশ ছিল একটু নিরিবিলি। আমার চাচাও মাঝে মধ্যে আমাদের সাথে থাকেন, এবং তিনিও নিজের স্বাস্থ্য বেশ ভালোভাবে ধরে রেখেছেন। চাচা ছিলেন সবসময় ফিট এবং সুস্থ, তার মাথার চুল এবং বড় গোঁফ কিছুটা সাদা, কিছুটা কালো, কিন্তু তার ব্যক্তিত্বে সবসময় একটা তেজ ছিল। আমি তাকে সবসময় সম্মানের চোখে দেখেছি। আমি নিজেও স্কুল কলেজে খুব মেধাবী ছিলাম। তবে ঘরের পরিবেশের কারণে কখনো ছেলেদের সাথে খুব বেশি বন্ধুত্ব গড়ে তুলতে পারিনি। আমার বন্ধুদের গল্প শুনতাম, তাদের এবং তাদের বন্ধুদের অভিজ্ঞতা শেয়ার করত, আর আমি সবসময় চুপচাপ শুনতাম। বয়স বাড়ার সাথে সাথে আমার সৌন্দর্য বেড়ে যাচ্ছিল, অনেকেই আমার সাথে কথা বলতে চাইত, কিন্তু আমি খুব সাধারণভাবে জীবন কাটাতাম। আমি এমন কাউকে খুঁজে পাইনি যাকে আমি পুরোপুরি বিশ্বাস করতে পারি। যখনই টিভিতে বা গল্পের বইতে প্রেমের দৃশ্য দেখতাম, তখনই মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগত। তবে বিয়ের আগে এমন কোনো অভিজ্ঞতা আমার জীবনে আসেনি। বিএসসি শেষ বর্ষে থাকতেই আমার বিয়ে হয়। তখন থেকেই আমার জীবন নতুন মোড় নিতে শুরু করে, এবং আমি এক নতুন অধ্যায়ের দিকে পা বাড়াই। আমার স্বামী প্রথম দেখাতেই বেশ ভালো মানুষ মনে হয়েছিল। এনগেজমেন্টের পর একদিন আমরা একসাথে সিনেমা দেখতে গিয়েছিলাম। আমার স্বামী সেদিন আমাকে স্নেহের সাথে কাছে টেনে নিয়েছিল, যা আমাকে খুব আনন্দিত করেছিল। আমার মনে হচ্ছিল যেন আমার স্বপ্ন পূরণ হচ্ছে। তিনি আগেই বলেছিলেন, আমরা যত বেশি সময় একে অপরের সাথে কাটাব, ততই সম্পর্ক গভীর হবে। আমারও বিয়ের প্রথম রাতের কিছু স্বপ্ন ছিল, যা আমি মনে মনে চেপে রেখেছিলাম। বিয়ের কিছুদিন পর আমাদের জীবন সুন্দরভাবে চলতে থাকে। আমাদের বিয়ের রাত ছিল আমার জীবনের অন্যতম সুন্দর মুহূর্ত। আমি আপনাদেরকে আমার পরিবারের গল্প শেয়ার করছিলাম, আমার চাচা এবং শ্বশুর শাশুড়ির কথা। বিয়ের ১ বছর পর আমাদের জীবনে আরও অনেক আনন্দ যোগ হয়েছিল। আমার স্বামী তখন তার কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছিলেন। তাই কাজের চাপও তেমন ছিল না। প্রায় প্রতিদিনই সন্ধ্যা ৭টার মধ্যে বাড়িতে ফিরতেন। আমরা প্রতিদিন ভালো সময় কাটাতাম, এবং যখনই সুযোগ পেতাম একে অপরের সাথে সময় কাটিতে খুব ভালো লাগত। এই আনন্দ ২৫ বছরের বিবাহিত জীবনে আমাদের সঙ্গী ছিল। বিয়ের পর আমার অনেক ইচ্ছা পূরণ হতে থাকে, এবং আমার স্বামী প্রায়ই বলতেন, প্রিয়া, তুমি আগের চেয়ে আরও বেশি সুন্দর হয়ে উঠেছ। ধীরে ধীরে আমি একা থাকতে অভ্যস্ত হয়ে উঠেছিলাম। দিনের বেলায় যখন বাড়িতে একা থাকতাম, মাঝে মাঝে মনে হতো একটু আলাদা কিছু করা দরকার। অনেক সময় আমি আমার মোবাইলে কিছু লিখতাম বা বিভিন্ন ধরনের সিনেমা দেখে সময় কাটাতাম। বিয়ের আগে যেসব অভিজ্ঞতা আমি পাইনি, বিয়ের পর সেগুলো সম্পর্কে জানার কৌতূহল বেড়ে গিয়েছিল। আমার স্বামী যখন সন্ধ্যায় বাড়িতে আসতেন, তখনও আমি অনেক আনন্দে থাকতাম। তিনি হেসে বলতেন, তুমি সবসময় এত উৎসাহী কেন? আমি মজা করে বলতাম, আগে কখনো এ ধরনের অভিজ্ঞতা পাইনি, এখন ২৫ বছর বয়সে জীবনটা আরও নতুন রূপে দেখছি, তাই আমি সব সময় হাসি খুশি থাকি। বিয়ের ১ বছর পর আমার স্বামী পদোন্নতি পেয়ে ম্যানেজার হয়েছিলেন। অফিসের কাজে ব্যস্ত থাকায় তার বাসায় আসতে দেরি হতো। সকাল ৮টায় অফিসে যেতেন আর ফিরতেন রাত ১১টায়। তার ব্যস্ততার কারণে মাঝে মাঝে মনে হতো যেন কিছু অপূর্ণ থেকে যাচ্ছে। তবে আমি নিজেকে সামলে নিতাম। একদিন হঠাৎ মনে হলো, আমার প্রতিবেশী ভাইটিও বেশ সুদর্শন। কিন্তু আমি জানতাম, এমন কোনো পদক্ষেপ নিলে ভুল বার্তা ছড়াতে পারে, তাই আমি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতাম। আমি প্রায়ই আমার প্রতিবেশী সুনীলের বাড়িতে যেতাম। তার স্ত্রী আমার খুব ভালো বন্ধু ছিলেন, এবং আমরা একসাথে সময় কাটাতাম। সকালে আমি নাস্তা তৈরি করে আমার চাচাকে খাওয়াতাম, তারপর সুনীল এর বাড়িতে যেতাম। সেখানে ১-২ ঘণ্টা গল্প করার পর বাড়ি ফিরে দুপুরের খাবার তৈরি করতাম। আমাদের কাজের মেয়ে এসে ঘরের কাজ করত। একদিন আমি প্রতিবেশীর ফুফুর বাড়িতে বসেছিলাম, হঠাৎ আমার ভাইয়ের ফোন এলো যে তাকে তাড়াতাড়ি যেতে হবে। সেই কথা শুনে আমিও বাড়িতে ফিরে এলাম। তারপর রান্নাঘরে গিয়ে দেখি বাসনপত্র পরিষ্কার করা হয়নি। আমি কাজ শুরু করলাম এবং সবকিছু গুছিয়ে নিলাম। আজও কিছু অসম্পূর্ণ মনে হচ্ছিল। ভাবলাম, কমলা রানী আজ আসেনি, তাই তাকে ফোন করলাম।
ফোন তোলার পর আমি জিজ্ঞেস করলাম, তুমি কোথায়? কমলা রানী বলল, দিদি, আমি তো তোমার বাড়িতেই আছি, ঝাড়ু দিচ্ছি। কথাটা শুনে আমার সন্দেহ হলো, কারণ আমি রান্নাঘর থেকে বেরিয়ে দেখলাম ঝাড়ু একপাশে পড়ে আছে, আর সে কোথাও নেই। ফোনটাও কেটে দিয়েছে। রাগ সামলাতে পারছিলাম না, তাই আবার ফোন করতে যাচ্ছিলাম। ঠিক তখনই আমি চাচার ঘর থেকে তার কথোপকথনের আওয়াজ শুনতে পেলাম। আমার মনে সন্দেহ আরও বাড়ল। যদি কমলা রানী ঝাড়ু না দেয়, তবে সে করছে কি? আমি চুপি চুপি চাচার ঘরের দরজার কাছে গিয়ে কান পাতলাম। সেখানে কমলা রানীর কথাবার্তা শুনতে পেলাম, কিন্তু আজ তার স্বর ছিল কিছুটা অন্যরকম। ভেতরে ঢুকে দেখলাম চাচা বসে আছেন, আর কমলা রানীও তার সাথে। এই দৃশ্য দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। বাইরে বসে দাদানাতনির মতো বয়সী মানুষের এমন আচরণ দেখছিলাম, আর ভাবছিলাম কিভাবে এমনটা সম্ভব। সেই সময় আমি নিজের অনুভূতিকে সামলাতে পারছিলাম না। চাচার এই বয়সে এমন ব্যবহার দেখে আমি বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। কিন্তু আমি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পেরেছি। আমি প্রতিবেশীর ফুফুর কাছ থেকেও কিছু কথা শুনেছিলাম, কিন্তু সেগুলোকে গুরুত্ব দিইনি। আজকের ঘটনাটি আমাকে নাড়িয়ে দিয়েছিল। তবে আমার চাচা একবারও আমার দিকে তাকায়নি, যেন কিছুই ঘটেনি। সে কখনো আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। তাই আমি কেন ভাবতে শুরু করলাম যে চাচাজি ভুল ধরনের মানুষ হতে পারেন। আমার মনে হলো চাচাজি একা থাকেন, তাই হয়তো কিছু ভাবনার দ্বন্দ্বে পড়েছি। কমলা রানী, যিনি আমাদের বাড়িতে কাজ করেন, তারও তো নিজস্ব জীবন আছে, বিয়ে হয়েছে, কিন্তু তার ব্যাপারে আমি কিছু জানি না। আজ যা দেখলাম তাতে আমার মনে নানা প্রশ্ন জাগল। আমি আমার ঘরে ফিরে এসে ভাবনার গভীরে ডুবে গেলাম। কমলা রানীর রুম থেকে হালকা আওয়াজ ভেসে আসছিল, আর আমি বিছানায় শুয়ে কল্পনার জগতে হারিয়ে গেলাম। কিছুক্ষণ পরে কমলা রানী চাচার ঘর থেকে বেরিয়ে এসে আবার নিজের কাজে লেগে গেল। আমাকে বিছানায় বসে থাকতে দেখে সে কিছুটা ভয় পেয়ে বলল, আরে ভাবি, আপনি কখন আসছেন? আমার নিজের কাজ করতে হয়তো ভুলে গিয়েছিলাম, আমি হাসি মুখে বললাম। হ্যাঁ, আমি না এলে আমি জানতে পারতাম না তোমার কাজের ধরনটা কেমন। আমার কথা শুনে সে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল এবং দ্রুত ঘর ছেড়ে চলে গেল। তার যাওয়ার পর আমি নিজেই ঘর পরিষ্কার করলাম এবং তারপর চাচাকে খাবার দিলাম। দিনের বেলায় যখন আমি একা থাকতাম, তখন সেই দৃশ্যগুলো আমার মনের মধ্যে ফিরে আসত। মনে পড়ত চাচার সাথে কাটানো মুহূর্তগুলো, আর স্বপ্নের মধ্যে হারিয়ে যেতাম। স্বামী বাড়িতে থাকলেও অনেক সময় তার সাথে কিছু শেয়ার করতে পারতাম না, কারণ আমার নিজের মনই দ্বিধায় ছিল। পরের দিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে চাচার সাথে কথা বলতেই হবে, কিন্তু কিভাবে কথা বলা শুরু করব তা জানতাম না। চাচা জিও আমার দিক থেকে কিছুটা দূরত্ব বজায় রাখা শুরু করেছিলেন। সম্ভবত কমলা রানী আমাদের কথাগুলো জানিয়েছিল যে আমি সব কিছু জানি, তাই কোনোভাবে কথোপকথনের সুযোগ হচ্ছিল না। এই পরিস্থিতিতে একদিন দেখলাম কমলা রানী সালোয়ার স্যুট পরে এসেছে, যা তাকে আগের চেয়ে অনেক বেশি সুন্দর লাগছিল। সে নিয়মিত চাচার ঘর পরিষ্কার করত, এবং আমি তখন আমার রুমে বসে থাকতাম। ধীরে ধীরে লক্ষ্য করলাম চাচাও যেন একটু অন্যরকম হয়ে উঠছেন। যখনই কমলা রানী তার ঘরে যেত, দরজা ভেতর থেকে বন্ধ করে দিতেন। এ নিয়ে আমার মনে কিছুটা রাগ জন্মাচ্ছিল, কিন্তু আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলাম। এক পর্যায়ে নিজের মনোভাব পরিবর্তন করার সিদ্ধান্ত নিলাম। আমার পোশাক পরিচ্ছদে কিছু পরিবর্তন আনি এবং নতুন ডিজাইনের পোশাক পরা শুরু করলাম, যাতে আমার সৌন্দর্য ফুটে ওঠে। যখন কমলা রানী ঘরে থাকত, আমি আমার ঘরে থাকতাম, কিন্তু তার চলে যাওয়ার পর আমি চাচার সামনে যেতাম এবং এমনভাবে থাকতাম যাতে আমার সৌন্দর্য চোখে পড়ে। আমি লম্বা কুর্তি বা মাঝে মাঝে জিন্স ও স্কার্ট পরতাম। সকালে চাচাকে চা দিতে যেতাম, আর তিনিও বোধহয় বুঝতে পারতেন যে আমি তার কাছ থেকে কি চাই। বিকেলে আমরা প্রায়ই একে অপরের সাথে সামান্য কথাবার্তা বলতে শুরু করলাম। রাতের খাবারের সময় আমরা সংসারের নানা বিষয়ে কথা বলতাম। একদিন আমি চাচাকে জিজ্ঞেস করলাম কেন তিনি বিয়ে করেননি। তিনি মুচকি হেসে বললেন, বিয়ে জিনিসটা ভালো লাগে না আমার, তাই। আমিও হেসে বললাম, হ্যাঁ, বুঝেছি। এমন সময় কমলা রানীও হেসে উঠল, এবং সে বলল, তুমি সব জানো? আমি মৃদু হেসে বললাম, হ্যাঁ, জানি, কিন্তু কথাগুলো সেখানেই শেষ হয়ে গেল। আসলে জীবনে অনেক সময় সঙ্গের প্রয়োজন হয়, আর সেই সঙ্গ মানসিক শান্তি এনে দেয়। তিনি হেসে উঠলেন, সবকিছু যেন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছিল। এরপর যখনই কমলা রানী তার রুমে যেত, চাচা আর দরজা বন্ধ করতেন না, বরং একটু খোলা রাখতেন।
কমলা রানীও এখন আগের চেয়ে স্বাভাবিকভাবে আচরণ করতে শুরু করল, আর আমিও তাদের সাথে হালকা মজা করতাম। যখন কমলা রানী কোনো কাজ করত, আমি বলতাম, এটা তোমার কাজ, আর সে মজা করে বলতো, হ্যাঁ ভাবি, সব হয়ে গেছে। এরকম হালকা মজার মধ্যে আমাদের দিনগুলো কেটে যাচ্ছিল। তবে চাচা এখনও আমার থেকে কিছুটা দূরত্ব বজায় রেখেছিলেন। আমি প্রতিদিন নতুন পদ্ধতিতে তার সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করতাম। একদিন যখন আমি তাকে চা দিতে গেলাম, তিনি হঠাৎ তার খবরের কাগজ ছেড়ে আমার দিকে তাকালেন। তিনি আমার দিকে কিছুক্ষণ চেয়ে রইলেন। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি হলো? আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? তিনি হেসে বললেন, তুমি আজ নতুন শাড়ি পরেছ, খুব সুন্দর লাগছে। তখনই হঠাৎ তার জামার উপর কিছু চা ছিটকে পড়ল। তিনি একটু চমকে গেলেন, আর আমি চুপচাপ আমার রুমে ফিরে এলাম। কিছুদিন এভাবেই কেটে গেল। আমি লক্ষ্য করছিলাম চাচার মনোভাব আমার প্রতি একটু একটু করে বদলাচ্ছিল। তিনি এখন একটু স্বাভাবিক হচ্ছিলেন, কিন্তু তেমন সাহস পাচ্ছিলেন না কিছু বলতে। একদিন আমার স্বামী শহরের বাইরে ছিলেন কাজে। রাতে ঘুমানোর আগে আমি চাচার জন্য এক গ্লাস দুধ নিয়ে তার ঘরে গেলাম। তিনি হাসি মুখে বললেন, আমার জামাই তো খুব সুন্দর। আমি মুচকি হেসে বললাম, কি হয়েছে? আপনার চোখ তো আমার দিকেই। তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন। আমিও কিছুক্ষণ পর উঠে চলে এলাম। চাচা বললেন, বসো বুমা, কিছুক্ষণ গল্প করি। আজ তো ভাতিজাও নেই। আমি বসলাম, তারপর আমরা বেশ কিছুক্ষণ গল্প করতে থাকলাম। রাত প্রায় 12টার দিকে আমি আমার রুমে ফিরে এলাম। রুমে ঢুকেই অদ্ভুত এক অস্বস্তি কাজ করছিল, তবে নিজেকে শান্ত করে ঘুমানোর চেষ্টা করলাম। চাচার আচরণ ধীরে ধীরে বদলাচ্ছিল, যদিও তিনি খুব ধীরে এগোচ্ছিলেন। মাঝে মাঝে মজা করে হালকা কথা বলতেন, আর আমি তার খাওয়া দাওয়ার যত্ন নিতাম। দিনের বেলা তিনি প্রায় ঘরে বসে পত্রিকা পড়তেন বা কোনো হিন্দি উপন্যাসে ডুবে থাকতেন। আমার ঘর থেকে পাশের বাড়ির জানালা দেখা যেত। একদিন যখন তিনি ঘরে বসে কিছু পড়ছিলেন, আমি স্নান করে বেরিয়ে এলাম এবং তোয়ালে জড়িয়ে চুল ঠিক করতে লাগলাম। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বাইরে তাকাতেই দেখি তিনি আমার দিকে তাকিয়ে আছেন। সেদিন আমার আলমারি থেকে একটি বিশেষ শাড়ি বের করলাম, যা আমাকে বিয়েতে উপহার দেওয়া হয়েছিল। নিজেকে একটু সাজিয়ে রান্নাঘরে গেলাম চা বানাতে। মনে মনে ভাবলাম, আজ হয়তো আমার নতুন সাজ লক্ষ্য করবেন। রান্নাঘরে চা বানানোর সময় দেখি তিনি এসে দাঁড়িয়েছেন। আমি শান্তভাবে দাঁড়িয়েছিলাম। তিনি একটু মিষ্টি হেসে বললেন, কিছু চিন্তা করো না, সবকিছু ঠিক থাকবে। তার এই কথায় আমি স্বস্তি পেলাম এবং পরিবেশটা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেল। আমাদের এইভাবেই দিন কাটতে থাকল। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।